তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। আরও একটি অভিযানের ঘোষণা দিতে আমি তোমাদের আমিনুর স্যার হাজির। তোমরা থাম্বনেল দেখে চমকে গেছো যে কেমিস্ট্রিতে আমি কেন। আমি আসলেই এসেছি তোমাদের নবাগত কেমিস্ট্রি টিচারের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ক্লাস 11 পরীক্ষা কেমিস্ট্রি ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, 2-3 দিন মাত্র সময়। এই সময়ে এক্স্যাক্টলি সেমিস্টার 2 এর জন্য কোনগুলো পড়বে, কোনগুলো সেমিস্টার 2 এর জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে এবং কোন জায়গাগুলো পড়ে গেলে সেমিস্টার 2 এক্সামে আগুন লাগিয়ে দিতে পারবে, সেজন্য তোমরা ওয়েলকাম করে নাও আমাদের নবাগত রৌনক স্যারকে। রৌনক স্যার আজকে তোমাদের কেমিস্ট্রি নিয়ে কমপ্লিট সাজেশন প্রোভাইড করবে সেমিস্টার 2 এর। রৌনক স্যার ওয়েলকাম। তো আমি রৌনক স্যারকে দিয়ে গেলাম, এবার বাকি রৌনক স্যার তোমাদের সাথে কথা বলে নেবে, তোমাদের সাজেশন ডিসকাশন করে নেবে। ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু এসওই বাংলা। তাহলে দেখো, তোমাদের মঙ্গলবার দিন কেমিস্ট্রি পরীক্ষা। আজকের পুরো চ্যাপ্টারে যতগুলো চ্যাপ্টার আছে সব চ্যাপ্টারে যে যে প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো নিয়েই আজকে সাজেশন ভিডিওটা। তোমরা যারা পুরো ধরো 6 মাস ভালো করে পড়েছো, যারা একটু মিডিয়াম রেঞ্জে পড়েছো বা একদম ধরো যারা পড়োনি, তারাও কিন্তু এই কোশ্চেনগুলো সবাই দেখে যেতে পারো। যারা পড়োনি, একদম পড়োনি, তাদের 5 নাম্বার তোলার জন্য কিন্তু খুব এফেক্টিভ হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তাহলে প্রথম আমাদের আসছে কি, তাপগতিবিদ্যা, ফিজিক্যাল কেমিস্ট্রির একটা চ্যাপ্টার, তাপগতিবিদ্যা থার্মোডাইনামিক্স থেকে। তাহলে কি কি প্রশ্ন আসছে আমরা দেখে নিই। ঠিক আছে, অঙ্কও আছে এবং কি ডেফিনেশন সূত্র সব কিছুই আমি রেডি করে রেখেছি, দেখো। তাহলে প্রথম, তাপগতিবিদ্যায় নিঃসঙ্গ সিস্টেম কি? তাপগতিবিদ্যায় নিঃসঙ্গ সিস্টেম কি? সেকেন্ড, সমষ্ণ প্রক্রিয়া কি? সমষ্ণ প্রক্রিয়া কি? জানো তোমরা সমষ্ণ প্রক্রিয়া কি হয়? টি আমাদের ধ্রুবক হয়, ঠিক আছে, তাই জন্য কি হয়, টি যখন ধ্রুবক হয় তাহলে ডিটি আমার কি হয়, 0 হয়। নেক্সট দেখো, বলছি কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি হয়? কিউ কি হয়, ডি কিউ। তাপের কোনো আদান প্রদান হয় না আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। 4 নম্বর দেখো কি বলছে, পরবর্ত প্রক্রিয়া কি? 5 নম্বর, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2.5 মোল একটি আদর্শ গ্যাসকে সমষ্ণ ও পরাবর্ত প্রক্রিয়ায় 12 লিটার থেকে, অর্থাৎ V1 কত এখানে, এটা V1 বলে দেওয়া আছে, ঠিক আছে, V2 কত, 5 লিটার, 12 লিটার থেকে 5 লিটারে সংকুচিত করা হলে গ্যাসের ওপর সম্পাদিত কার্য গণনা করো। এইখানে আমরা দেখো কোন ফর্মুলাটা ইউজ করব। তাহলে কি, এই ফর্মুলাটা ইউজ করে তোমরা অঙ্কটা করবে। nRT ln V2 বাই V1, ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্ক কিন্তু আসতে পারে। নেক্সট দেখো 6 নম্বর কি বলছে, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 মোল কোনো আদর্শ গ্যাসকে সমষ্ণ অপরাবর্তভাবে 1.5 ATM থেকে 15 ATM এ সংনমিত করা হলো, কিলো ক্যালোরি এককে গ্যাসের ওপর সম্পাদিত কার্য কত হবে? ঠিক আছে, অপরাবর্তভাবে বলেছে এবং চাপের দেখো একটা টার্ম দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করব, P2 বাই P1, ঠিক আছে। দেখো এই ফর্মুলা, ধরো অঙ্ক আমাদের হয়তো হুবহু কমন নাও আসতে পারে, অঙ্ক রকম আসে না, কিন্তু ফর্মুলাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। নেক্সট দেখো কি বলছে, 2 ATM স্থির চাপে একটি আদর্শ গ্যাসের আয়তন 10 লিটার থেকে 20 লিটারে প্রসারিত করা হলো, এক্ষেত্রে গ্যাস দ্বারা কি পরিমাণ কার্য সম্পন্ন হলো? তাহলে দেখো এখানে PX, এই ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ইউজ করব, W = PEX del V, ঠিক আছে। এই 3টে ফর্মুলা, এই ফর্মুলা থেকে কিন্তু এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু অবশ্যই এই দুটো ফর্মুলা জেনে যেও, ঠিক আছে, এই ফর্মুলা থেকে আসতে পারে। নেক্সট দেখো, প্রমাণ করো যে ডেল এইচ মানে কি, আমাদের এনথ্যালপি পরিবর্তন,
ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল এন আর টি। ডেল এন কি? বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, আর সর্বজনীন গ্যাস ধ্রুবক ইন্টু টি, আদর্শ গ্যাস বিবেচনা করে। এটা কিন্তু যে প্রিভিয়াস একবার কিন্তু যখন বোর্ডের পরীক্ষা হতো 11-এ, তখন কিন্তু এই প্রমাণটা একবার এসেছিল। নেক্সট দেখো হেসের সূত্র, ভিভিআই পরীক্ষায় আসবেই, ম্যাক্সিমাম স্কুলে কিন্তু আসার সম্ভাবনা বেশি। হেসের সূত্রটি বিবৃত করো, ঠিক আছে। নেক্সট ক্লসিয়াসের বিবৃতি, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে ক্লসিয়াস কি বলেছে, সেই ক্লসিয়াসের স্টেটমেন্টটা কিন্তু পড়ে যাবে, এটাও ভিভিআই। অন্তত যারা অঙ্ক করতে চাও না তাদের জন্য আমি যে ভিভিআই যে থিওরিগুলো দিচ্ছি সেগুলো করে যাও। রুদ্ধতাপীয় প্রক্রিয়া করে যাবে ভিভিআই, এই তিনটে এখান থেকে করে যাবে। নেক্সট দেখো, যারা অঙ্ক করতে মানে সারা বছর একদম পড়োনি তাদের জন্যই আমি বলছি এটা, যারা পড়ছো তারা অঙ্ক থিওরি সব আছে, সব দেখে যাবে। নেক্সট দেখো 11 প্ল্যাঙ্ক কেলভিনের বিবৃতিটি লেখো, অবশ্যই করে যাবে। এনট্রপি এর এসআই একক লেখো, পরীক্ষায় এসছে অনেকবার, এনট্রপি এর এসআই একক লেখো। নেক্সট এনট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি লেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখো 14 থেকে দেখো একটা অঙ্ক দিয়েছে, ভেরি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় H2OS অর্থাৎ সলিডে আছে, সেখান থেকে গ্যাসে পরিণত হচ্ছে H2G। এখানে এনথ্যালপির পরিবর্তন দিয়ে দিয়েছে, এবং H2O লিকুইড থেকে গ্যাস হচ্ছে, সেখানে একটা এনথ্যালপির পরিবর্তন দিয়ে দিয়েছে। তাহলে বলছে H2O যখন সলিড থেকে লিকুইড হচ্ছে তখন প্রক্রিয়াটার জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এনট্রপির পরিবর্তন গণনা করো। ভালো একটা অঙ্ক করে যাবে। নেক্সট দেখো কি বলছে, 1 ATM ও 298 কেলভিন উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়াটি কি স্বতঃস্ফূর্ত? স্বতঃস্ফূর্ত থেকে কিন্তু একটা অঙ্ক আসবেই, চান্স খুব বেশি। তার জন্য আমার কি দিয়েছে দেখো, বিক্রিয়াটা ব্রোমিন ফ্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে 2BrF3 তৈরি করছে, সেখানে আমার কি দিয়ে দিয়েছে, এনথ্যালপির পরিবর্তন দিয়ে দিয়েছে দেখো, আর কি দিয়ে দিয়েছে, ডেলএস দিয়ে দিয়েছে, এনট্রপির পরিবর্তন। ফর্মুলা আমরা কি জানি, এই যে ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, del G naught del H naught মাইনাস T del S naught, ঠিক আছে, এই ফর্মুলা ইউজ করবে। তাহলে এখানে দেখো ডেল জি যদি আমার নেগেটিভ পাই, আমি ধরো ক্যালকুলেশন করছো করে ডেল জি যদি আমি নেগেটিভ পাই, তাহলে আমার কি বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। যদি আমার ডেল জি পজিটিভ পাই, অস্বতঃস্ফূর্ত হবে। যদি আমার ডেল জি ভ্যালু 0 চলে আসে, বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকবে। অবশ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, অবশ্যই ভালো করে কিন্তু করে যাবে। অঙ্ক হয়তো ডাইরেক্ট আসে না অঙ্ক, কিন্তু ফর্মুলা কিন্তু থাকবে, যেই ফর্মুলাগুলো আমি বলে যাচ্ছি। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট বলছে কি, তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রটি লেখো। সূত্রগুলো এতবার দিচ্ছি কেন, কারণ কোনো না কোনো একটা সূত্র বা দুটো সূত্র কিন্তু পড়ে যাবে, যেমন হেসের সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এনট্রপির মাধ্যমে, বা হয়তো দেখা গেলো তৃতীয় সূত্র দিয়ে গেল, ঠিক আছে। এগুলো কিন্তু যারা একদম পাস নাম্বার তুলতে চাও, সারা বছর পড়োনি কেমিস্ট্রি, তাদের জন্য কিন্তু খুব এফেক্টিভ। নেক্সট দেখো 17 কি বলছে, দ্বিপারমাণবিক অণুর বন্ধন শক্তি বলতে অণুটির বিয়োজনের জন্য অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বোঝায়। তাহলে কি বলছে, 298 কে উষ্ণতায়, কেলভিন উষ্ণতায় O2 গ্যাস থেকে 2O, এই যে বিক্রিয়াটা দিয়েছে, এক্ষেত্রে এনথ্যালপির পরিবর্তন এত দিয়েছে হলে O2 অণুর বন্ধন শক্তি গণনা করো, ঠিক আছে। নেক্সট দেখো 18 প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ উষ্ণতায় বরফের গলনের নিমতাপ, বরফের গলনের নিমতাপ 6 কিলোজিল মোল ইনভার্স হলে বরফ গলনের এনট্রপির পরিবর্তন কি হবে। খুব ভালো একটা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, ভালো করে যাবে এই প্রশ্নটা। নেক্সট বলছে, একটি উদাহরণের সাহায্যে দেখাও যে দুটি পরিমাণগত ধর্মের অনুপাত সর্বদা অবস্থানগত ধর্ম হয়। এটাও করে যাবে, ভালো একটা প্রশ্ন। নেক্সট দেখো বলছে 298 কেলভিন উষ্ণতায় নিচের বিক্রিয়াটির জন্য 2x + y z, ঠিক আছে। এই যে বিক্রিয়াটা দিয়েছে, এর জন্য এনথ্যালপির পরিবর্তন এত ও এনট্রপির পরিবর্তন এত। কোন উষ্ণতায় বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে। ধরে নাও উষ্ণতার সীমার মধ্যে ডেল এইচ ও ডেল এস এর মান অপরিবর্তিত থাকে,
তাহলে দেখো এখানে আমি একটা এই ধরনের অঙ্কও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে আমি একটা ট্রিক্স দিয়ে দিচ্ছি, দেখো যখন ডেল এইচ পজিটিভ, যখন ডেল এইচ আর ডেল এস এর মান পজিটিভ, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, দেখো ডেল এইচ এর মানও কি পজিটিভ, ডেল এস এর মানও কি পজিটিভ। আর যখন এটা নেগেটিভে থাকবে এরকম প্রশ্নের ক্ষেত্রে, তখন সাইনটাকে ঘুরিয়ে দেবো। বোঝা গেল? 21, ইথানলের স্ফুটনাঙ্ক 78.4 ডিগ্রি সেলসিয়াস। ইথানলের বাষ্পীভবনের এনথ্যালপির পরিবর্তন 96 জুল মোল ইনভার্স। ইথানলের বাষ্পীভবনের এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। ঠিক আছে, করে যাবে। এই অঙ্কটা ভালো অঙ্ক, এই অঙ্কটাও দেখে যাবে। যেগুলো খুব ভালো সেগুলো আমি আবার ভিবিআই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট দেখো, CS2, CO2 এবং SO2 এর প্রমাণ গঠন এনথ্যালপি যথাক্রমে 117 কিলোজুল মোল ইনভার্স, -393 কিলোজুল মোল ইনভার্স এবং -297 কিলোজুল মোল ইনভার্স হলে এই বিক্রিয়াটির জন্য প্রমাণ বিক্রিয়া এনথ্যালপি নির্ণয় করো। প্রমাণ বিক্রিয়া এনথ্যালপি নির্ণয় করো। নেক্সট দেখো, অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের সংগঠন তাপ নির্ণয় করো যদি সেটির দহন তাপ এত এবং CO2 ও H2 এর সংগঠন তাপ যথাক্রমে এত এবং এত হয়। ঠিক আছে, দেখে যাবে এই অঙ্কগুলো। নেক্সট বলছি কি, এনট্রপির পরিবর্তন উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে। আচ্ছা দেখো, ধরো আমি একটা বিকারে কিছু পরিমাণ আমি একটা সলিউশন রাখলাম। ঠিক আছে, এটা খুব আচ্ছা, এনট্রপি কি কণাগুলির বিশৃঙ্খলতা পরিমাপ করে না? এখন তুমি যদি কোনো কিছুকে ধরো উষ্ণতার উপর কীভাবে এনট্রপি ডিপেন্ড করছে, ধরো তুমি কোনো সিস্টেমকে, ধরো এই সিস্টেমটার কথাই ভাবো, তুমি টেম্পারেচার দিচ্ছ, তুমি উষ্ণতা দিচ্ছ, ঠিক আছে, গরম করছো তুমি, তাহলে এর যে কণাগুলি থাকবে দ্রবণের, ওগুলো কী হবে, বিশৃঙ্খলভাবে ছোটাছুটি করবে, তাদের কি গতিশক্তি বৃদ্ধি পাবে। যখন তুমি উষ্ণতা দিচ্ছ তাহলে এই যে কণাগুলি থাকবে গতিশক্তি কী হবে, বৃদ্ধি পাবে, তাই জন্য কণাগুলি কি ছোটাছুটি করবে, মানে বিশৃঙ্খলতা বৃদ্ধি পাবে। তাহলে সেক্ষেত্রে এনট্রপি কী হবে, উষ্ণতা বাড়ালে এনট্রপি বাড়বে, আর ঠিক উষ্ণতা কমালে কী হবে, এনট্রপি কমে যাবে। উষ্ণতা যদি কমায় আমার এনট্রপি কমে যাবে। আচ্ছা নেক্সট দেখো কি বলছে, এনট্রপির পরিবর্তন ব্যাখ্যা করো জলীয় দ্রবণ থেকে কঠিন কেলাসন। দেখো একটু ভালো করে, তুমি যদি জলকে, ঠিক আছে, H2O জলকে তুমি যদি ফ্রিজে রেখে সেটাকে তুমি যদি বরফে পরিণত করো, একটা জিনিস ভাবো, জলে কি হয়, কণাগুলি বিশৃঙ্খলতা কী হয়, কণাগুলি স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে, কিন্তু যখন আমার কেলাসের ক্ষেত্রে ওর যে একটা অর্ডারটা বজায় থাকে, সেইভাবে ঘোরাফেরা করতে পারে না কণাগুলি। অর্থাৎ এই যে বরফের ক্ষেত্রে বিশৃঙ্খল থাকে না কণাগুলি, কিন্তু জলের ক্ষেত্রে কী হয়, কণাগুলি বিশৃঙ্খলভাবে থাকে। তাহলে এখানে কি হবে, এখানে এনট্রপি বেশি হয় লিকুইডের ক্ষেত্রে, কিন্তু যখন কেলাস হয়ে যাচ্ছে বা বরফ হয়ে যাচ্ছে তখন আমার এনট্রপি কী হয়ে যাচ্ছে, এনট্রপি কমে যাচ্ছে। হলো, নেক্সট দেখো, শূন্য চাপের বিরুদ্ধে একটি গ্যাসকে সম্প্রসারিত করা হলো, প্রক্রিয়াটি পরাবর্ত না অপরাবর্ত, ব্যাখ্যা করো। এটাও ভালো প্রশ্ন, করে যাবে। প্রাকৃতিক বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াগুলি অপরাবর্ত হয় কেন, খুবই ভালো প্রশ্ন, করে যাবে। ঠিক আছে, আমি থিওরি যেগুলো তোমাদের ভিভিআই বলছি ভালো করে করে যাও, কমন পেতে বাধ্য। আচ্ছা নেক্সট দেখো, বেঞ্জিনের বাষ্পীভবনে এনথ্যালপি 31 কিলোজুল মোল ইনভার্স, 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 39 গ্রাম বেঞ্জিন বাষ্পকে তরলে পরিণত করলে সিস্টেমের এনট্রপির পরিবর্তন কত হবে। দেয়া আছে কি, বেঞ্জিনের স্ফুটনাঙ্ক এত, করে যাবে। নেক্সট দেখো কি বলেছে, ABCD প্রক্রিয়ায় বিভিন্ন ধাপের আন্তঃশক্তির পরিবর্তন ডেলিউ হলে কি বলছে, সেই ডেলিউর মানটা দেখো, একটা প্রক্রিয়া A থেকে বিতে যাচ্ছে, B থেকে সিতে যাচ্ছে, C থেকে ডিতে যাচ্ছে, তাহলে A থেকে বিতে আমার সেই আন্তঃশক্তির পরিবর্তন কত, X কিলোজুল মোল ইনভার্স। B থেকে C, অর্থাৎ এই যে B থেকে সিতে কত বলে দিয়েছে, Y কিলোজুল মোল ইনভার্স, এবং C থেকে D কত বলা আছে, Z কিলোজুল মোল ইনভার্স। তাহলে আমার বলছে পুরোটার জন্য, অর্থাৎ এটা তো বিভিন্ন ধাপে দিয়ে দিয়েছে, ঠিক আছে, বিভিন্ন ধাপে, তাহলে বলছে পুরো যদি আমার A থেকে ডিতে আমার যায় প্রক্রিয়াটি,
তখন আমার আন্তঃশক্তির পরিবর্তনের মান কত হবে। ঠিক আছে, থাকতে পারে এরকম একটা প্রশ্ন, ঠিক আছে, দেখে যাও। আচ্ছা দেখো এটা কি বলেছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা একটু ঠিক করে নেবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো গ্যাসের সম্প্রসারণে গ্যাসটি শীতল ও সংকোচনে গরম হয়। সম্প্রসারণে গ্যাসটি শীতল হয় এবং সংকোচনে গরম হয়, কেন ব্যাখ্যা করো। ঠিক আছে, নেক্সট বলছে কি, তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মান ধ্রুবক। এই যে দেখো ΔHN, এটার মান ধ্রুবক হয় কেন, ব্যাখ্যা করো। ভালো প্রশ্ন, এটা করে যাবে। নেক্সট দেখো, এবার আমাদের ইকুইলিব্রিয়াম শুরু হবে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম প্লাস আয়নিক ইকুইলিব্রিয়াম। প্রথমে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা আছে, তারপর আস্তে আস্তে আয়নিক ইকুইলিব্রিয়াম আছে। দেখো বলছে কি, PCl5 থেকে PCl3 এবং Cl2 তৈরি হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া, দেখেই বুঝতে পারছো। বিক্রিয়াটি সাম্যাবস্থায় উষ্ণতা স্থির রেখে স্থির চাপে এবং স্থির আয়তনে পৃথকভাবে কি করা হচ্ছে, প্রথমে ক্লোরিন গ্যাস, নাইট্রোজেন গ্যাস যোগ করলে সাম্যাবস্থার ওপর কি প্রভাব দেখা যাবে। ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, করে যাবে। সেকেন্ড, অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটি বিবৃত করো। খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সূত্র মানেই গুরুত্বপূর্ণ, থাকবে যে কটা সূত্র আমি এর মধ্যে বলেছি থাকবেই, দেখবে কমন। অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটি বিবৃত করো, তার গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। এসছে কিন্তু পরীক্ষায়, ঠিক আছে, গাণিতিক রূপ প্রতিষ্ঠা করা কিন্তু এসছে, যখন সরকারিভাবে যখন পরীক্ষা হতো তখন কিন্তু এসছে। নেক্সট, ভরক্রিয়ার সূত্র বিবৃতি, খুব ইম্পর্টেন্ট। বাফার দ্রবণ কাকে বলে, একটি আম্লিক বাফার দ্রবণের উদাহরণ দাও। দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু থাকবেই, যারা সারা বছর পড়োনি তারা অঙ্ক করতে পারবে না ওইভাবে হুট করে, কারণ কনসেপ্ট না থাকলে তুমি অঙ্ক কী করে করতে পারো, যদি কনসেপ্ট না জানো। তারা কিন্তু এই থিওরিটিক্যাল কোশ্চেনগুলো পড়ে যাবে। নেক্সট কি বলছে দেখো, অ্যামোনিয়া ও অ্যামোনিয়াম ক্লোরাইড বাফার দ্রবণে অ্যামোনিয়া ও অ্যামোনিয়াম ক্লোরাইডের গাঢ়ত্ব যথাক্রমে 0.2 m এবং 0.3 m হলে দ্রবণটির পিএইচ নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটা করব, হেন্ডারসন ইকুয়েশন প্রয়োগ করে। তাহলে কি আমরা কি জানি, ক্ষারের ক্ষেত্রে POH ইজ ইকুয়াল টু PKB প্লাস লগ গাঢ়ত্বকাল লবণের, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl এর গাঢ়ত্ব ডিভাইডেড বাই ক্ষারের গাঢ়ত্ব NH3। তাহলে এখান থেকে তুমি কি পাবে, এখান থেকে তো তুমি POH পাবে, কিন্তু পিএইচ আবার আমরা কি জানি, পিএইচ আমরা জানি 14 - POH। ঠিক আছে, খুব ভালো অঙ্ক, 14 - POH। তাহলে পিএইচ আমরা কি জানি, 14 - POH। ওকে, নেক্সট দেখো কি বলছে, 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের পিএইচ নির্ণয় করো। অ্যাসিটিক অ্যাসিডের পিকে কত দিয়ে দিয়েছে, অ্যাসিডের আয়নন ধ্রুবক 4.75। ঠিক আছে, মানে কে দেয়নি, পিকেটা ডাইরেক্ট, মানে নেগেটিভ লগ অফ কে করলে কি হয় আমরা পিকে পাই, সেটা ডাইরেক্ট দিয়ে দিয়েছে। ওকে, তাহলে এটাও ভালো অঙ্ক করে যাবে। বলছে HCl এর উপস্থিতিতে দ্রবণে H2S এর বিয়োজন মাত্রা হ্রাস পায় কেন, ভিভিআই কোশ্চেন, এই থিওরি ধরনের প্রশ্নগুলো আসার চান্স খুব বেশি। নেক্সট দেখো, বলছে 250 ml জলে 20 গ্রাম NOH বর্তমান, দ্রবণটির সক্রিয় ভর নির্ণয় করো। পরের বলছে দেখো, বোরাক্সের জলীয় দ্রবণ কি ক্ষারীয়, ব্যাখ্যা করো। তাহলে বোরাক্সের জলীয় দ্রবণে কি হয়, আমাদের বোরিক অ্যাসিড তৈরি হয়, বোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। একটু আমি বলছি ব্যাখ্যাটা একটু শুনে নাও, লিখেও নিতে পারো। বোরাক্সের জলীয় দ্রবণে বোরাক্স বিয়োজিত হয়ে কি তৈরি করে, বোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। বোরিক অ্যাসিড কি, বোরিক অ্যাসিড তো একটা মৃদু অ্যাসিড, মানে তীব্র অ্যাসিড নয়, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড কি তীব্র ক্ষার। তাহলে কি হবে, জলীয় দ্রবণটা কি হবে, মৃদু হবে না তীব্র ক্ষারের, কোন দিকে যাবে, অবশ্যই তীব্র ক্ষারের দিকে যাবে। তাহলে বোরাক্সের জলীয় দ্রবণে কি হবে, অবশ্যই ক্ষারীয় হবে। নেক্সট দেখো, এটা ভালো প্রশ্ন, এটা করে যাবে। নেক্সট, 0.05 মোলার H2SO দ্রবণের পিএইচ কত, ভিভিআই, হয় ক্ষার দিয়ে থাকবে নয় অ্যাসিড দিয়ে থাকবেই একটা অঙ্ক।
এই যে পিএইচ নির্ণয় করো, হয় অ্যাসিড থাকবে নয় ক্ষার দিয়ে থাকবেই। বলছে কি LH2O6 এর অনুবন্ধী ক্ষারক কোনটি? দেখে যাবে 25°C উষ্ণতায় 0.01 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের পিএইচ নির্ণয় করো। 13 বলেছে কি 0.2 মোল লিটার ইনভার্স মাত্রার ClCH2 মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের পিএইচ 1.7 হলে অ্যাসিডটির বিয়োজন মাত্রা কত হবে? দেখে যাবে একটি বদ্ধ পাত্রে 1000 কেলভিন উষ্ণতায় রাখা CO2 গ্যাসের চাপ 0.5 atm। ওই পাত্রের মধ্যে গ্রাফাইট যোগ করায় কিছু পরিমাণ CO2 গ্যাস CO গ্যাসে পরিণত হয়। সাম্যাবস্থায় চাপ 0.8 atm হলে কেপি এর মান কত? ঠিক আছে, এটাও দেখে যাবে। নেক্সট দেখো, তাহলে ফিজিক্যাল কেমিস্ট্রি হয়ে গেল, ইকুইলিব্রিয়াম অ্যান্ড থার্মোডাইনামিক্স। ঠিক আছে, ভালো ভালো প্রশ্ন আছে, অবশ্যই করে যাবে। নেক্সট দেখো জিওসি, জৈব রসায়ন, সাধারণ মৌলিক নীতি ও প্রক্রিয়া, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে, বলছে কি মিথাইল সায়ানাইড যৌগটি নিউক্লিওফাইল ও ইলেকট্রোফাইল উভয়ের রূপেই কাজ করে কেন? খুব ভালো প্রশ্ন করে যাবে এটা। পরের কি বলেছে, অ্যাসিটিক অ্যাসিড ও মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কোনটি বেশি আম্লিক? ব্যাখ্যা করো। তাহলে অ্যাসিটিক অ্যাসিড কোনটা? CH3CO, দেখো আমি একটু ব্যাখ্যা করিয়ে দিচ্ছি অল্প করে, দেখে নাও। OH, এটা অ্যাসিটিক অ্যাসিড। আর মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড কোনটা? Cl CH2CO OH, তাই তো? আচ্ছা, এই দুজনের মধ্যে কে আমার ভালো অ্যাসিড হবে? অ্যাসিড কারা ভালো? যারা সহজে H+ দিতে পারে। একটু ভালো করে বোঝো, এখানে CH থেকে ইলেকট্রন কি করে? দান করে না এরা। তো ইলেকট্রন যখনই দান করছে তাহলে অক্সিজেনের এখানে কি হবে? ইলেকট্রন তো জমা হয়ে থাকবে। এ তো ইলেকট্রন দান করছে, ইলেকট্রন পুশিং করছে, পুশিং গ্রুপ ইলেকট্রন, বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, দাতা গ্রুপ যেটাকে আমরা বলি। তাহলে এই অক্সিজেনের কি হবে? ভ্যালেন্সে অনেক অনেক তো ইলেকট্রন থাকবে। ও কি তখন হাইড্রোজেনের ইলেকট্রনটা কেউ দরকার হবে? অলরেডি ওর কাছে অনেক ইলেকট্রন আছে, ও কেন হাইড্রোজেনের ইলেকট্রনটাকে নেবে? কিন্তু ক্লোরিন আবার কি হয়? ক্লোরিন তো -I প্রভাব দেখায়, এখানে তো CH3+I প্রভাব দেখাচ্ছে, কিন্তু ক্লোরিন কি হবে? -I প্রভাব দেখাচ্ছে, নেগেটিভ আবেশ প্রভাব দেখাচ্ছে। ও কি করবে? ও তো নিজে, ক্লোরিন তো জানোই এমনি তড়িৎ ঋণাত্মকতা উচ্চ হয়, হ্যালোজেন এলিমেন্টস। তাহলে কী করবে? ও তো নিজের দিকে ইলেকট্রন টানছে। তো যখনই ও নিজের দিকে ইলেকট্রন টানছে তাহলে এই অক্সিজেনের কী হবে? ইলেকট্রন যোজ্যতা কক্ষে কমে যাবে না? অক্সিজেন ইলেকট্রন কমে যাবে, তখন অক্সিজেন কী করবে? ওর ইলেকট্রন দরকার হবে, তখন তো ওই ইলেকট্রনটাকে কী করবে? সহজে নিয়ে নেবে, আর এর ফলে সহজেই আমার কী হবে? H+ বেরোবে। তা যে ভালো H+ দিতে পারবে সেই বেশি আম্লিক হবে। তাহলে আমার কি মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড বেশি আম্লিক অ্যাসিটিক অ্যাসিডের থেকে? এইভাবে +I এবং -I এর মাধ্যমে এগুলো ব্যাখ্যা করতে হয়। আচ্ছা দেখো কি বলছে, CH3Br ও CH3CBr এর সঙ্গে পৃথকভাবে জলীয় NaOH এর সঙ্গে বিক্রিয়া করলে দুটি ক্ষেত্রে বিক্রিয়ার কৌশল পার্থক্য সহ লেখো। এটা SN1 এবং SN2 থেকে দিয়েছে, খুব ভালো প্রশ্ন, কিন্তু পরীক্ষায় থাকবে। ঠিক আছে, VBI। ঠিক আছে, নেক্সট দেখো, এই দুটো যে ক্যাটায়ন দিয়ে দিয়েছে, আয়ন দুটির মধ্যে স্থায়িত্ব কার বেশি এবং কেন? ব্যাখ্যা করতে হবে রেজোনেন্সের মাধ্যমে। নেক্সট বলেছে কি IPSC নাম লেখো। তাহলে দেখো IPSC নাম কি হবে? এটা অবশ্যই পারবে তোমরা। দেখো 1 2 3 4 5 6 হেক্স, আমি করে দিচ্ছি, দাও। হেক্স 1 in 5 আইন। ঠিক আছে, বলছে বেঞ্জিনের দুটি ক্যানোনিক্যাল গঠন এঁকে দেখাও। এটাও ভালো প্রশ্ন, 2 নম্বরে থাকতে পারে কিন্তু। বেঞ্জিনের দেখো, ছোট্ট করে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখাচ্ছি, নিচে দেখে নাও। এই তো আমাদের বেঞ্জিন। তাহলে বেঞ্জিনের ক্যানোনিক্যাল স্ট্রাকচারগুলো কেমন হবে? এটা এখানে যাবে, জানো এটা পাখার ব্লেডের মতো ঘোরে। তাহলে এটাই হচ্ছে আমার বেঞ্জিনের, দেখো এটাই হচ্ছে আমার বেঞ্জিনের দুটো ক্যানোনিক্যাল স্ট্রাকচার। ঠিক আছে, তারপর এটা কি পাখার ব্লেডের মতো ঘোরে রেজোনেন্সের মাধ্যমে। নেক্সট দেখো, CH3CCl এবং CH3Cl এর মধ্যে কার সহজে জলে অসম বিভাজন ঘটে এবং কেন? VBI। বলছে C8H
18 আণবিক সংকেত যুক্ত একটি যৌগ একটি মাত্র মনোব্রোম জাতক উৎপন্ন করতে পারে, যৌগটির গঠন অঙ্কন করো। এটাও দেখে যাবে, ভালো ভালো অর্গানিকের কিন্তু সবকটা প্রশ্ন ভালো, এখানে যে কটা প্রশ্ন করলাম সবকটা প্রশ্ন কিন্তু অর্গানিকের ভালো ভালো প্রশ্ন ছিল। নেক্সট দেখো, বলছে 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড যৌগটি কি আলোক সক্রিয়, ব্যাখ্যা করো। 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড যৌগটি কি আলোক সক্রিয়, ব্যাখ্যা করো। ভালো প্রশ্ন, অর্গানিকের কিন্তু যতগুলো প্রশ্ন আমি লিখেছি সবগুলো কিন্তু ভালো। আচ্ছা দেখো কি বলছে, CH3COH, CH3COH কি ইথানোয়িক অ্যাসিড, সাধারণ নাম কি অ্যাসিটিক অ্যাসিড, ভিনিগার, এবং কি HCOH কি ফর্মিক অ্যাসিড, এর মধ্যে কোনটি বেশি আম্লিক এবং কেন? আবার দেখো সেই প্লাস আই চলে এসছে, CH3COH, এটা কি ফর্মিক অ্যাসিড। আচ্ছা এখানে মিথাইল কতগুলো ইলেকট্রন আছে, প্লাস আই প্রভাব দেখায়, এর অলরেডি কতগুলো ইলেকট্রন জমে থাকবে, এর কি দরকার হবে এই হাইড্রোজেনের ইলেকট্রনটাকে তাড়াতাড়ি নেওয়ার? তাহলে সহজে H+ দেবে না, কিন্তু এর দেখো হাইড্রোজেনের একটা ইলেকট্রন, কি হবে সহজে H+ দিয়ে দেবে, অবশ্যই ফর্মিক অ্যাসিড বেশি অ্যাসিড হবে আমার ইথানোয়িক অ্যাসিড বা আমার অ্যাসিটিক অ্যাসিডের থেকে, বোঝা গেল? এইভাবে ব্যাখ্যা করতে হবে, কারণ এর প্লাস আইটা কি অত্যন্ত বেশি। বলছে IUPAC নাম লেখো, এই তিনটে IUPAC নাম করে যাবে, IUPAC নামের সাজেশন হয় না, তাও এই তিনটে দিয়ে দিলাম, করে যাও। নেক্সট দেখো কি বলছো, অপ্রতিসম কার্বন পরমাণু থাকা সত্ত্বেও আলোক নিষ্ক্রিয় একটি যৌগের নাম লেখো, VBI। বলছে ক্রিয়া কৌশল মেকানিজম সহ রূপান্তর করো বেঞ্জিন থেকে কি নাইট্রোবেঞ্জিন, এটা রূপান্তর কিন্তু মেকানিজম সহ আসবে কিন্তু পরীক্ষায়। মানে শুধু তোমরা ওই এখানে বেঞ্জিনকে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড নিয়ে হিট করে দিলে নাইট্রোবেঞ্জিন, ওটাতে কিন্তু মেকানিজম নয় ওটা, এটা তোমাকে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হিসেবে মেকানিজম সহ রূপান্তর করতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অবশ্যই করে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো, বলছে এই দুটোর মধ্যে কোনটি অধিক স্থিতিশীল, ঠিক আছে? ব্যাখ্যা করবে। অ্যানিলিন ও প্যারানাইট্রো অ্যানিলিনের মধ্যে কোনটির ক্ষারকীয়তা বেশি? অ্যানিলিনের স্ট্রাকচার জানো কি? এই যে অ্যানিলিন 12-এর জন্য আগে থেকে কিন্তু এই স্ট্রাকচারগুলো জেনে রাখবে, কিন্তু 12-এ কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে প্রচুর নাম্বার। আর প্যারানাইট্রো অ্যানিলিন, তাহলে এখানে অ্যানিলিন থাকছে, ঠিক আছে? অ্যানিলিন এটা কি অর্থ, এটা আমরা কি বলি অর্থ, এই পজিশনটাকে মেন গ্রুপের রেসপেক্টে, এটা কি মেটা, আর এটা কি প্যারা, তাহলে প্যারা পজিশনে আমার কি থাকছে NO2, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো প্যারা নাইট্রো, NO2 নাইট্রো অ্যানিলিন, তাহলে এটা কি বলছি আমরা মেটা, এটা কি বলছি অর্থ। ওকে, নেক্সট দেখো আম্লিকতার ক্রম লেখো, ফেনল দিয়ে দিয়েছে, প্যারানাইট্রোফেনল দিয়ে দিয়েছে, আর এটা কি দিয়েছে 1 2 3 4 5 6 2,4,6 ট্রাই নাইট্রোফেনল। তাহলে এইটা দেখো কি করে হচ্ছে, সব থেকে বেশি আম্লিক এই হবে, কেন বলো তো? NO2 তো আমাদের মাইনাস আই এফেক্ট দেখায়, তাহলে ও কী করবে, অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব কী করে দেবে, নিজের দিকে ইলেকট্রন টানবে, সব ইলেকট্রন কী হবে। ধরো এর ক্ষেত্রে আমরা যদি এটাকে বলি, একটু ছোট্ট করে ব্যাখ্যা করি যে এর কেন আম্লিকতাটা অ্যাকচুয়ালি বেশি হচ্ছে, OH NO2 NO2 NO2, তাহলে কেন বলছি যে আমি এর আম্লিকতা বেশি হবে? NO2 তো আমার মাইনাস আই এফেক্ট দেখায়, তাহলে কী করবো, নিজের দিকে কী করবে, ইলেকট্রনগুলোকে টানবে। তো যখনই টানছে তাহলে ভাবো তো অক্সিজেনের কী হবে, ইলেকট্রন ঘনত্ব কমে যাবে না? তো ওর তো H দরকার হবে, H এর ইলেকট্রনকে নিয়ে নেবে, আর H কী করবে, H+ রূপে বেরিয়ে যাবে, ফলে বেশি ভালো অ্যাসিড হবে। তারপরে দেখো এখানে একটা NO2 আছে, কিন্তু এখানে কোনো NO2ই নেই, তাহলে এরপরে ভালো অ্যাসিড কী হবে, এ হবে, তারপরে এ হবে, তাহলে অ্যাকচুয়ালি এরকম হবে ক্রমটা। ব্যাখ্যাও কিন্তু আসলে ওরকমভাবেই লিখে দিতে হবে। এটা কি প্যারানাইট্রোফেনল, এটা প্যারানাইট্রোফেনল, আর দেখো ফেনলের ক্ষেত্রে কোনো NO2 কি আছে, কোনো NO2 প্রতিস্থাপকই নেই। তাহলে ক্রমটা যদি আমরা বলে তো তাহলে এরকম হবে ক্রমটা, বোঝা গেল?
হলো। নেক্সট দেখো কোনটি SN1 বিক্রিয়ায় অধিক সক্রিয়, এই দুটো কম্পাউন্ড দিয়ে দিয়েছে, অর্গানিক কম্পাউন্ড, বলতে হবে যে কোনটা বেশি অধিক সক্রিয়। নেক্সট বলছে আলোক সক্রিয়তা ব্যাখ্যা করো, দিয়ে দিয়েছে আলোক সক্রিয়তা ব্যাখ্যা করবে। বলছে CH3COH অপেক্ষা অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড অপেক্ষা ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিডের আম্লিকতা অধিক, ব্যাখ্যা করো। বুঝতেই পারছো এখানে কি তিনটা ফ্লুরিন আছে, ফ্লুরিন কী করবে, ইলেকট্রন টানবে নিজের দিকে, অক্সিজেন ইলেকট্রন ঘনত্ব কী হবে, হ্রাস পাবে, সহজে H+ দেবে, তাই CF3COH বেশি আম্লিক, বেশি অ্যাসিড আমার অ্যাসিটিক অ্যাসিডের থেকে। ঠিক আছে, নেক্সট 20 প্রশ্ন কি বলছে, একটি এনানসিওমারের DOL সমবয়বীগুলি লেখো। এই প্রশ্নটা বেশি ভালো প্রশ্ন। নেক্সট বলছে C6H5Cl SN1 বিক্রিয়ায় নিষ্ক্রিয়, ব্যাখ্যা করো, এটা দেখে যাবে। অ্যালকোহলের চেয়ে ফেনল বেশি আম্লিক, ব্যাখ্যা করো, VBI রেজোনেটিং গঠন দিয়ে দেখাতে হবে। অ্যানিলিন যে কোনো অ্যালিফেটিক অ্যামিলিনের চেয়ে, অ্যালিফেটিক অ্যামিন কি, ধরো আমার RNH2, ঠিক আছে, RNH2 যারা, তারা আমার কি অ্যালিফেটিক অ্যামিন, বলছে তাদের থেকে মৃদু ক্ষারক, ব্যাখ্যা করো, এটাও ভালো প্রশ্ন কিন্তু, রেজোনেটিং গঠনগুলো একে দেখাবে। নেক্সট ভিনাইল ক্লোরাইড, এই যে ভিনাইল ক্লোরাইড দিয়ে দিয়েছে, এর CCl বন্ধন, এর যে CCl বন্ধন ইথাইল ক্লোরাইডের CCl বন্ধন অপেক্ষা দৈর্ঘ্যে ছোট হয়, এবং এর C ডবল বন্ড C বন্ধন ইথিনের C ডবল বন্ড C বন্ধন অপেক্ষা দৈর্ঘ্যে বড়, ব্যাখ্যা করো। কি করতে হবে, রেজোনেন্সের মাধ্যমে করতে হবে, কিন্তু এই যে এটা চেঞ্জ হয়ে যাবে, এটা রেজোনেন্স গঠন করবে, ঠিক আছে, এখানে ডবল বন্ড হয়ে যাবে, এটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, কিন্তু এর রেজোনেন্স কী করে হবে, এর তো রেজোনেন্স হবে না, আর ইথিনেরও রেজোনেন্স হবে না, এইভাবে ব্যাখ্যাটা করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো জারণ বিজারণ আসছে। তাহলে জারণ বিজারণে এই যে দেখো স্টার চিহ্নিত যেগুলো আছে, যে আমাদের বীজগাণিতিক নিয়ম আছে, X ধরে নিই, তারপর অক্সিজেনের -2 হয়, এরকম যে নিয়ম আছে সেইভাবে করবে। ঠিক আছে, তারপর বলছে দেখো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো, এটা খুব ভালো একটা ইম্পর্টেন্ট সমতা বিধান, এটা অবশ্যই দেখে যাবে। বলছে অসামঞ্জস্য বিক্রিয়া কম্প্রোশনেশন বিক্রিয়া বলতে কি বোঝো, উদাহরণ দাও, এই ডেফিনেশনটা দেখে যাবে একটু। ঠিক আছে, এই দুটো ডেফিনেশন। বলছে অ্যাসিড ও তীব্র ক্ষারকীয় মাধ্যমে KMnO4 তুল্যাঙ্ক ভার গণনা করো, ইকুইভ্যালেন্ট ওয়েট, অবশ্যই দেখে যাবে। নেক্সট বলছে CR ও Fe এর সর্বোচ্চ জারণ স্তর কত, প্রদত্ত যৌগগুলিকে তাদের কার্বন পরমাণুর জারণ সংখ্যার ঊর্ধ্বক্রমে সাজাও, কার্বনের জারণ সংখ্যা বার করবে এই যৌগগুলিতে। বলছে K এবং Mn এর পারমাণবিক ভর যথাক্রমে 39 এবং 55, নিচের বিক্রিয়া অনুসারে KMnO4 এর তুল্যাঙ্ক ভার কত হবে, এই যে বিক্রিয়াটা দিয়ে দিয়েছে, এই বিক্রিয়া অনুসারে KMnO4 এর তুল্যাঙ্ক ভার কত আমাদের গণনা করতে হবে। বলছে NH4NO3 অণুতে দুটি N পরমাণু জারণ সংখ্যা নির্ণয় করো। দেখো এটা খুব ভালো প্রশ্ন, এটা আমি করিয়ে দিচ্ছি। NH4NO3, এখান থেকে আমাদের দুটো আয়ন তৈরি হবে, NH4+ আর হচ্ছে কি NO3-। তাহলে আমি এখানে জারণ সংখ্যা ধরে নিচ্ছি X, এখানে আমি ধরে নিচ্ছি কত Y, তাহলে X যেখানে ধরে নিচ্ছি, তাহলে আমাদের বীজগাণিতিক নিয়মে কী হবে, X প্লাস হাইড্রোজেনের কত জানো 1 হয়, তাহলে পুরোটার কত চার্জ 1, তাহলে X 1 -4, তাহলে কত দাঁড়াচ্ছে, একটা -3 দাঁড়াচ্ছে, বোঝা গেল ব্যাপারটা কি, 4 1, ঠিক আছে, জানো নিয়মগুলো। আর এখানে আমি কি ধরে নিচ্ছি, Y ধরে নিয়েছি, Y প্লাস একটা অক্সিজেন কত দেয়, -2 দেয়, তাহলে তিনটে কত দেবে, -6 দেবে, 3 × -2 = -1, তাহলে X -6 = -1, তাহলে X কত -1 + 6, তাহলে X কত হবে +5, সরি এটা Y, ঠিক আছে, এটা আমরা Y ধরে করেছি, Y -6 Y, বোঝা গেল। এটা একটু দেখে যাবে। নেক্সট বলছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো, MnO4- SO2 + H2 অ্যারো দিয়ে Mn2 + SO4 2 - H+, ঠিক আছে, অ্যাসিড মাধ্যমে আছে। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান খুব সহজ হয়, জারণ সংখ্যার ভিত্তিতে থাকবে পরীক্ষায়, ওই জন্য আমি এটা বেশি দিয়েছি। নেক্সট দেখো কি বলছে, SH যোগে S এর জারণ সংখ্যা কত, 0,
NaN3 যৌগে N এর জারণ সংখ্যা নির্ণয় করো। নেক্সট বলছে এমন একটি যৌগের উদাহরণ দাও যে যার অন্তর্ভুক্ত মৌলের জারণ সংখ্যা ভগ্নাংশ হয়। দেখি এটা দেখি N3H, এখানে দেখা যাক আমাদের N এর জারণ সংখ্যা ভগ্নাংশ হয় কিনা। তাহলে দেখো এখানে কি হচ্ছে 3, ধরে নিচ্ছি আমি x, ঠিক আছে। তাহলে 3x প্লাস হাইড্রোজেনের কত হয় 1 হয়। তাহলে এখান থেকে আমি যদি বার করি দেখো তো হচ্ছে কিনা। তাহলে 3x ইকুয়াল টু -1 और x ইকুয়াল টু -1/3। দেখো ভগ্নাংশ হলো -1/3। তাহলে এটার উদাহরণ দিয়ে দিতে পারো। ওকে, নেক্সট বলছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। দেখো ক্ষার মাধ্যমে দিয়ে দিয়েছে, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন কিন্তু অবশ্যই করে যাবে। নেক্সট আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। অক্সালিক অ্যাসিড দিয়ে দিয়েছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে দিয়েছে, সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। এটাও দেখে যাও, ভালো প্রশ্ন একটা। সমতা বিধান কিন্তু আগে গিয়ে কেউ অ্যাটেন্ড করো, সমতা বিধান কিন্তু নামাতে অনেক সময় লাগে, আগে কিন্তু অন্য প্রশ্নগুলো করবে। নেক্সট আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো, ঠিক আছে। এইগুলো দেখে যাবে জারণ বিজারণে। চলো নেক্সট, সব থেকে বেশি নাম্বার আসবে যে চ্যাপ্টারে আমাদের, সেটা কি হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন থেকে কি প্রশ্ন আসছে দেখা যাক। বলছে CH এই যে যৌগটা আছে, যৌগটিকে উর্জ বিক্রিয়ার মাধ্যমে কিভাবে প্রস্তুত করবে যৌগটিকে। নেক্সট বলছে কি বিক্রিয়াটি সম্পন্ন করো। এখানেও বুঝতে পারছো এটা উর্জ বিক্রিয়ায় দিয়ে দিয়েছে। তাহলে দেখো আমি প্রোডাক্টটা তাও লিখে দিচ্ছি, এটা হবে বিক্রিয়াটার প্রোডাক্ট, ঠিক আছে। CH3CH2OH ইথানল কে সালফিউরিক অ্যাসিড, এটা ইথানল, ঠিক আছে। CH3 একটু আমাদের পিপিটিতে একটু সমস্যা হয়ে গেছে, এটা CH3CH2OH, একে সালফিউরিক গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং 170 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা সহ হিট করছে। এখানে কি হয় ইথিলিন তৈরি হয়, ঠিক আছে। CH2 ডবল বন্ড CH2, এটা আমাদের ইথিলিন, ক্লিয়ার। নেক্সট CH3CH CH2HBr এ শনাক্ত করো, কি হবে মার্কনিকফ, ঠিক আছে। হাইড্রোজেন ব্রোমাইড দিয়ে দিয়েছে, এটা কি হবে আমাদের মার্কনিকফ নীতি ফলো করবে। আর দেখো ঠিক সেম, মানে দুটোর মধ্যে একটা থাকতেই পারে। এখানে HBr দিয়ে দিয়েছে, কিন্তু দেখো অর্গানিক পারঅক্সাইড, জৈব পারঅক্সাইড দিয়ে দিয়েছে। তাহলে এটা মার্কনিকফ হলে এটা কি হবে অ্যান্টি মার্কনিকফ হবে। দুটোও থাকতে পারে বা একটা থাকতে পারে, মার্কনিকফ কিন্তু ইম্পর্টেন্ট থাকবে পরীক্ষায়। নেক্সট দেখো কি বলছে, একটি এটা একটি হবে, ঠিক আছে। একটি অ্যালকিনে এর ওজোনোলাইসিস বিক্রিয়ায় 1 মোল ফর্মালডিহাইড ও 1 মোল অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়। অ্যালকিনটি শনাক্ত করো, ঠিক আছে। তাহলে এটা করবে, দেখা যাক এটা হয় কিনা। ঠিক আছে, এটা হবে, ঠিক আছে, অর্থাৎ প্রোপিন হবে। দেখো প্রোপিনকে যদি আমরা ওজোনোলাইসিস করি, আমি দেখিয়ে দিচ্ছি অল্প করে, ঠিক আছে। তাহলে ওজোনের যে যৌগটা আমার তৈরি হবে, এখানে CCl4 দ্রাবক দেবে, যে আমার ওজোনোলাইসিস যে যৌগটা আমার তৈরি হয় CH3CH2। আমি ডিপলি আলোচনা করছি না, কারণ জানি তোমাদের পরীক্ষা সামনে, ঠিক আছে, তাও একটু অল্প করে দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমাদের কি হয়, জিঙ্ক জল যদি আমরা দিয়ে দিই, ঠিক আছে, জিঙ্ক আর H2O যদি আমি দিয়ে দিই, তাহলে কি হবে, এই যে ভাঙাটা জানো, এই যে দেখো এটা ফর্মালডিহাইড হচ্ছে 1 মোল, আর এই দেখো 1 মোল অ্যাসিটালডিহাইড হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, এর অ্যান্সারটা কি হচ্ছে প্রোপিন, ঠিক আছে। এর অ্যান্সারটা কি প্রোপিন বা প্রোপোয়ানিন। এটা ভালো প্রশ্ন, ঠিক আছে, প্রোপিন, এটা ভালো প্রশ্ন, দেখে যাবে। নেক্সট দেখো কি বলছে, CH3CH2CH2CH3 একে ব্রোমিন, এটা ফটোকেমিক্যাল সাইন করে দেবে। 300 কেলভিন উষ্ণতায় কারণ সহ উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থ লেখো, ঠিক আছে। নেক্সট দেখো বলছে প্রস্তুত করো, এটা হচ্ছে N-বিউটেন। প্রস্তুত করো CH4 থেকে CH3D, খুব ভালো বিক্রিয়া, খুব ভালো বিক্রিয়া, অবশ্যই দেখে যাবে। নেক্সট ABCD শনাক্ত করো। দেখো এই যে শনাক্ত করোগুলো আছে, এগুলো দেখে যাবে। এ দিয়ে দিয়েছে, এখানে ওথি দিয়ে দিয়েছে, জিঙ্ক ডাস দিয়ে দিয়েছে, এখানে CH3CH2 এটা করে নেবে, CH3CH2OH কে সালফিউরিক অ্যাসিড সহ দিয়ে দিচ্ছে, বি তৈরি হচ্ছে এবং বিকে ব্রোমিন দেওয়া হচ্ছে, Br2C,
NaNH2 দেওয়া হচ্ছে, NH3 তরল দেওয়া হচ্ছে, ডি শনাক্ত করবে। ঠিক আছে, নেক্সট বলছে ABCD শনাক্ত করো। এটা কি অ্যালকাইন, অ্যালকাইনটার নাম কি অ্যাসিটিলিন, সেখানে CO2Cl2 দেওয়া হচ্ছে এবং NH4H দেওয়া হচ্ছে, দিলে A তৈরি হচ্ছে, সেখানে KCN পটাশিয়াম সায়ানাইড এবং জল এবং হিট দিয়ে হিট করা হচ্ছে, B তৈরি হচ্ছে, সেখানে আমরা ABCD শনাক্ত করতে হবে। এবং দেখো CD কি দিয়ে দিয়েছে, CH3CH CH2, প্রোপিন দেওয়া হচ্ছে HBr H2O2, দেখো HBr H2O2, H2O2 কি পারঅক্সাইড না হাইড্রোজেন পারঅক্সাইড, HBr তাহলে কি অ্যান্টি মার্কনিকভ দেওয়া হবে। ঠিক আছে, কেওইচ দেওয়া হচ্ছে, তারপর সিকে কেওইচ দেওয়া হচ্ছে, জলীয় কেওইচ, সেখানে ডি তৈরি হচ্ছে। ভালো করে দেখবে বিক্রিয়াটা। ঠিক আছে, একটু পিপিটির জন্য সমস্যার জন্য এই জায়গাগুলো একটু বুঝতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, যদি সমস্যা হয় তো কমেন্ট করে জানিও, আমি নয় আবার দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, নেক্সট এবি শনাক্ত করো। এই যে এ ও বি এখানে শনাক্ত করো দিয়ে দিয়েছে। আর দেখো এখানে সিডিও হবে, সিওডিও হবে এখানে। এই যে দ্বিতীয় নম্বরে দেখো সি আছে আর ডি আছে। ঠিক আছে, শনাক্ত করবে। নেক্সট বলছে নাইট্রোবেনজিনকে ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়ায় দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় কেন? ভালো একটা ব্যাখ্যামূলক প্রশ্ন করে যাবে, ব্যাখ্যামূলক প্রশ্ন কিন্তু হাইড্রোকার্বনে থাকবে। বলছে এবিসিডি শনাক্ত করো, এবিসিডি শনাক্ত করো। ঠিক আছে, এবিসিডি শনাক্তগুলো ভালো করে দেখে যাবে। এটা ইপক্সাইড ফর্মেশন হবে। ঠিক আছে, ইপক্সাইড ফর্মেশনও দেখে যাবে। এবিসিডি শনাক্ত করো। দেখো N2Cl-, এখানে একটু বুঝতে অসুবিধা হচ্ছে বলে আমি এখানে লিখে নিয়েছি বেনজিন, তারপর N2Cl-, তাকে এ দেয়া হচ্ছে, বলছে দ্রাবক। ঠিক আছে, মানে কি রিয়েজেন্ট আমরা দেবো, দিলে বেনজিন তৈরি হচ্ছে। তা বেনজিনকে আমরা একটা বি কোনো একটা রিয়েজেন্ট দেবো, সেটা দিলে আমার কি তৈরি হবে, বেনজাইলডিহাইড তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখানে এবি শনাক্ত করতে হবে, পরেরটা দেখি সিডি শনাক্ত করতে হবে। CH3 মিথাইল বেনজিন অর্থাৎ টলুইন, টলুইনকে সি দিলে আমার কি বেনজোইক অ্যাসিড তৈরি হবে, এবং বেনজোইক অ্যাসিডকে আমার ডি এমন একটা রিয়েজেন্ট দিতে হবে যেখান থেকে আমার কি বেনজিন তৈরি হবে। এটা খুব ভালো একটা। ঠিক আছে, মানে এই লাইনটা, এই যেটা করলে এই লাইনটা খুব ভালো, সি আর ডি এর শনাক্তটা। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, এবিসিডি শনাক্ত করো। ইথিলিন হাফ, দেখো O2 এজি চূর্ণ দেওয়া আছে, ইপক্সাইড ফর্মেশনের রিয়াকশন দেওয়া হচ্ছে। ঠিক আছে, এ এবং তাকে H2 দেওয়া হচ্ছে বি, তাহলে এখানে কি করতে হবে আমার এবি, এখানে আমার এবি শনাক্ত করতে হবে, এ এবং বি শনাক্ত করতে হবে। আর দেখো এখানে কি বেনজিনকে CH3Cl অনাদ্র LCl দেওয়া হচ্ছে, সেখান থেকে আমার কি তৈরি হচ্ছে, সি তৈরি হচ্ছে, সিকে আবার কি Cl2 এবং এফি সহ বিক্রিয়া করে কি ডি তৈরি করছে। হ্যাঁ, ডিটা কি হবে আমার মেন প্রোডাক্ট হবে, সেটা আমার এবিসিডি শনাক্ত করতে হবে। এটা দেখো নিও, এটা খুবই ভালো বিক্রিয়া। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এই রিয়াকশনটা অবশ্যই দেখে যাও যে শনাক্তকরণটা আছে। নেক্সট এবিসিডি শনাক্ত করো। এই দুটো বিক্রিয়া ভালো করে দেখে যাবে, ভালো বিক্রিয়া ভিভিআই। নেক্সট দেখো এবার কি বলছে, শনাক্তকরণ হলো। নেক্সট দেখো কি বলছে, একটি বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করো 1 বিউটাইন ও 2 বিউটাইন, সেকেন্ড ইথিলিন ও বেনজিন। ঠিক আছে, ভালো প্রশ্ন। বেনজিনের ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটি মোনো অ্যালকাইলেশন ধাপে সীমাবদ্ধ রাখা কষ্টকর কেন? এই কোশ্চেনটাও দেখে যাবে, মোটামুটি ইম্পর্টেন্ট। বলছে কিভাবে রূপান্তর করবে, ক্লোরোফর্ম থেকে অ্যাসিটিলিন, ইথিলিন থেকে ইথানল, বেনজিন থেকে ইথাইল বেনজিন। এই তিনটের মধ্যে আমি বলবো, সাজেস্ট করবো বেশি তোমরা অবশ্যই দুটো অন্তত দেখে যাও, যদি তিনটে না দেখে যেতে পারো এই দুটো অন্তত দেখে যাও, অর্থাৎ ইথিলিন থেকে ইথানল এবং বেনজিন থেকে ইথাইল বেনজিন। নেক্সট নেক্সট দেখো বলছে কিভাবে পরিবর্তন করবে বেনজিন থেকে ক্লোরোবেনজিন। দেখছো ক্লোরিন আছে এখানে, ক্লোরোবেনজিন। নেক্সট বেনজিন থেকে COCH3, খুব ভালো ভালো ইম্পর্টেন্ট, এগুলো থাকবেই পরীক্ষা একটা ভিভিআই। বেনজিন থেকে COCH3, COCH3 মানে কি অ্যাসিটোফেনন। নেক্সট বেনজিন থেকে কি সালফোনেশন রিয়াকশনের মাধ্যমে এটা হয় কি, বেনজিনের পর SO3H থাকা মানে কি সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড। তো এই তিনটে রিয়াকশনই অবশ্যই কিন্তু পরিবর্তনগুলো দেখে যাবে। ঠিক আছে, আমি কিন্তু সাজেশনের মধ্যেও সাজেশন দিয়ে দিলাম। রূপান্তর করো 2 প্রোপানল থেকে 1 প্রোপানল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
ভিভিআই, 2 বিউটিন থেকে ইথেন ভিভিআই, ফেনল থেকে বেঞ্জিন, জানো জিঙ্ক দেওয়া হয় বেঞ্জিন তৈরি হয়ে যায়। খুব ভালো ভালো প্রশ্ন এগুলো। নেক্সট বলছে ভার্জ বা উজ বিক্রিয়া দ্বারা মিথেন তৈরি করা যায় না কেন? তাহলে চলো দেখা যাক কেন তৈরি করা যায় না। খুব ভালো প্রশ্ন, এটা ব্যাখ্যা করতে হবে। আমি রিয়াকশন দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? শুনে নাও, শুনে লিখেও নিতে পারো। তাহলে আর এক্স, ঠিক আছে, প্লাস 2NaX প্লাস এক্স আর, একে তুমি কি করছো? শুষ্ক ইথার দিচ্ছ উজ বিক্রিয়াতে, ড্রাই ইথার। মেকানিজমটা কি করে হয়? মেকানিজমটা কি করে হয়? তাহলে এটা কি হচ্ছে? বেরিয়ে যাচ্ছে। তাহলে আমার কি হয়? আর আর দুটো জুড়ে যাচ্ছে। দেখো যে অংশটা বক্সে হলুদ যে লাইনের মধ্যে আছে সেটাকে বাদ দিলে আমার কি হচ্ছে? আর 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 কি হচ্ছে? জুড়ে যাচ্ছে। সাথে আমার কি হচ্ছে? সাইড প্রোডাক্ট 2NaX, তাই তো? সাইড প্রোডাক্ট তাই তৈরি হচ্ছে 2NaX 2NaX। এবার ভাবো আর এর মান তুমি যদি একেবারে ক্ষুদ্র নাও, আমি যদি আর এর মান মিথাইল নিচ্ছি, ঠিক আছে, তাহলে একদম তো সব থেকে কম তো মিথাইল দিয়েই শুরু হয়। এক্স এর মান ধরো আমি ক্লোরিন নিচ্ছি, ঠিক আছে, তাহলে 2NaCl, আবার Cl CH3, আবার ড্রাই ইথার দাও, ড্রাই ইথার, শুষ্ক ইথার দিচ্ছ তুমি, তাহলে কি হচ্ছে? আর আর জুড়ে যাচ্ছে, তাহলে CH3 তাহলে তুমি আর এর মান, তুমি ধরো আর যে এক্সট্রা তুমি একদম ছোট্ট মিথাইল ক্লোরাইড নিয়ে করছো, তাও তোমার কি তৈরি হচ্ছে? দেখো এটা ইথেন না, এটা আমার ইথেন তৈরি হচ্ছে না। তাহলে আমার কি মিথেন তৈরি হয় কখনো? তাই এইভাবেই ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করে জাস্ট যেটা বললাম ওটা ব্যাখ্যাকারে লিখে রিয়াকশানটা লিখে দেবে যে তাহলে কি হচ্ছে। দেখো মিথেন তৈরি হচ্ছে, একদম তুমি ক্ষুদ্র নিয়ে করছো, তুমি মিথাইল ক্লোরাইড নিয়ে করছো, তাও তোমার কি হচ্ছে? প্রোডাক্ট ইথেন তৈরি হচ্ছে। ওকে, নেক্সট রূপান্তর করো মিথেন থেকে অ্যাসিটিলিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কটা রূপান্তর দিয়েছি দেখবে পড়বেই পরীক্ষায়। রূপান্তর করো বেঞ্জিন থেকে টলুইন ভিভিআই। বলছে নিম্নলিখিত বিক্রিয়াতে এই যৌগটি চিহ্নিত করো, ঠিক আছে। তাহলে এটা কি দেওয়া আছে? প্রোপাইন দেওয়া আছে। প্রোপাইনকে কি 20% H2SO4 এবং Hg2+ দেওয়া হচ্ছে এ। তাহলে আমার একে শনাক্ত করতে হবে। নেক্সট দেখো হাইড্রোকার্বন শেষে চলে এসেছি। বলছে বেঞ্জিন এবং টলুইনের মধ্যে কোনটি সহজে নাইট্রেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং কেন? খুবই ভালো প্রশ্ন, পড়েছে ওইগুলো, ঠিক আছে। কমন মানে খুব চান্স বেশি কমন পড়ার, ঠিক আছে। পেপার তো দেখো আমি তৈরি করছি না, কিন্তু এগুলো অনেক দিন ধরে মানে রিসার্চ করে আর কি বানানো, দেখেছো। দেখো বলছে কি লাস্ট কোশ্চেন, এবিসিডি শনাক্ত করো। এটা অ্যাসিটিলিন দিয়ে দিয়েছে, এনে দিয়ে দিয়েছে, এটা মোল লেখা, ঠিক আছে। এটা সোডিয়াম আর এটা মোল লেখা, কিন্তু একটু পিপিটিতে আমাদের তাড়াহুড়ো করে পিপিটি বানাতে হয়েছে তোমাদের লাস্ট মিনিটের জন্য, তাই একটু কিছু সমস্যা হয়েছে। নেক্সট দেখো এখানে এ হচ্ছে, এখানে কি দেওয়া হচ্ছে? লঘু H2SO4 আর 1% মার্কিউরিক সালফেট, ঠিক আছে। সেখানে দেওয়ার পর কি এবং 80 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার দিয়ে হিট করা হচ্ছে। তাহলে এখানে কি তৈরি হচ্ছে? বি তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার দেখো লাল তপ্ত লোহার নল 600 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, সেখানে কি তৈরি হচ্ছে? সি, এবং FeCl2 দেওয়া হলে কি হবে? ডি। তাহলে এইভাবে আমাদের এবিসিডি কি করতে হবে? আমাদের এবিসিডি শনাক্ত করতে হবে, ঠিক আছে। এটা ভালো প্রশ্ন, মোটামুটি দেখেছো, ভিভিআই কোশ্চেন আছে। নেক্সট লাস্ট চ্যাপ্টার আমাদের, লাস্ট দেখো শেষ পরিবেশ রসায়নেরও আমি কিছু কোশ্চেন নিয়ে এসেছি, ঠিক আছে। এখানেও মোটামুটি একটা নাম্বার থাকছে অবশ্যই কোশ্চেন, এটাতে নাম্বার পাওয়াটা খুব ইজি। পরিবেশ রসায়ন খুব সহজ একটা চ্যাপ্টার, চলো একটু দেখে নিই। বলছে প্রথম প্রশ্ন, ওজোন স্তর আমাদের কিভাবে রক্ষা করে? সিএফসি নিষিদ্ধ কেন? আমি এখানেও ভিভিআই দিয়ে দিচ্ছি। সিএফসি কেন নিষিদ্ধ, ঠিক আছে। হ্যালোন কি? ইহা কিভাবে ওজোন স্তরের ক্ষতি করে? ভিভিআই। গ্রিন হাউস প্রভাব কি? কয়েকটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও। গ্রিন হাউস প্রভাবের দুটি পরিণাম বা ক্ষতিকর প্রভাব উল্লেখ করো, ঠিক আছে। ভিভিআই। নেক্সট বলছে কি গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে, এর ক্ষতিকর প্রভাবগুলি লেখো। এটাও করেছেও। গ্লোবাল ওয়ার্মিং কমানোর উপায়গুলি লেখো।
হয়তো একটা দিয়েই দেবে গ্লোবাল ওয়ার্মিং থেকে, ঠিক আছে। সাধারণ ধোঁয়াশার সঙ্গে আলোক রাসায়নিক ধোঁয়াশার দুটি পার্থক্য লেখো। ভালো প্রশ্ন। অ্যাসিড বৃষ্টি কাকে বলে, এর ক্ষতিকর প্রভাব লেখো। অ্যাসিড বৃষ্টির ডেফিনেশন হয়তো আসবে না, কিন্তু ক্ষতিকর প্রভাবটা আসতে পারে, বুঝতে পেরেছো? তাই এটা দেখে যাও। নেক্সট, অ্যাসিড বৃষ্টি সৃষ্টিতে বিক্রিয়াগুলি লেখো। এটাও ভালো, যে শুধু বিক্রিয়াগুলি লিখবে, ঠিক আছে। যে কটা কেমিক্যাল রিয়াকশন হয় সেই কটা কেমিক্যাল রিয়াকশন শুধু লিখে দেবে। বলছে বিওডি বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ও সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলতে কি বোঝো, দেখে যাবে এটা। বলছে ব্ল্যাক ফুট ডিজিজের জন্য দায়ী রাসায়নিক পদার্থটির নাম লেখো। কৃষিকাজে ব্যবহৃত কীটনাশকগুলির নাম লেখো। এইচজি দূষণে মার্কারি দূষণের ক্ষতিকর প্রভাবগুলি লেখো। ফসফেট ঘটিত কীটনাশকগুলির নাম লেখো। বলছে লন্ডন ধোঁয়াশা ও লস অ্যাঞ্জেলেস ধোঁয়াশার উপাদানগুলি কি, এদের প্রকৃতি কি, ঠিক আছে। নেক্সট বলছে, এটা দেখে নাও, 15টা দেখে যাও ভালো করে, ভিভিআই আছে, ঠিক আছে। নেক্সট, কণা জাতীয় দূষকের ক্ষতিকর প্রভাবগুলি লেখো। ওজোন গহ্বর সৃষ্টিতে এনও এর ভূমিকা লেখো। ভালো প্রশ্ন, এই প্রশ্নটা দেখে যাবে। বায়ুমণ্ডলে উপস্থিত কণিকা দূষক হাইড্রোকার্বন কোনগুলি? ক্লোরোসিস কি, ক্লোরোসিস কি, এটা একটা ভালো ডেফিনেশন আসতে পারে পরীক্ষায়। গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা কি? খুবই ভালো প্রশ্ন। জৈব বিয়োজন বলতে কি বোঝো, এটাও দেখে যাবে ডেফিনেশনটা। মৃত্তিকা দূষণের কারণগুলি লেখো, দেখে যাও। বায়ুমণ্ডলে CO2 এর পরিমাণ বৃদ্ধি কিভাবে ভূতাপমাত্রা বৃদ্ধি ঘটায়, দেখে যাবে। লাস্ট, ইউট্রিফিকেশন কি, ঠিক আছে। ইউট্রিফিকেশন কি সবাই জানো, এটাও দেখে যাও। তাহলে আমাদের হয়ে গেল পুরো সাজেশন, পুরো সব চ্যাপ্টারে দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে দেখে যাও। এবং পরীক্ষা মঙ্গলবার দিন আছে, সবাইকে অল দ্য বেস্ট, ঠিক আছে। ভালো করে পরীক্ষা দিও এবং জানিও কতটা কমন এসছে না এসছে বিভিন্ন স্কুলের, যেহেতু এখন তো আর বোর্ডের পরীক্ষা হয় না, স্কুলের প্রশ্ন সবাই অন্তত কমেন্টে জানিও, ঠিক আছে, যে কেমন সাজেশন এসছে বা না আসেনি সেটা একটু জানিও। ঠিক আছে রৌনক স্যার, শেষ করবেন না, আমরা একটু আসি। সামিম স্যার একদম একদম। তো আমরা রৌনক স্যার তো কমপ্লিট সাজেশন দিল, সবটা তোরা শুনলি, দেখলি, বুঝলি এবং আশা করি লিখে নিয়েছিস, বা আশা করি তোরা পুরো ব্যাপারটা করবি এবং পরীক্ষা আশা করি ভালো হবে। কিন্তু সেমিস্টার 2 তো গেল, 11, 12-এ আগুন লাগানোর জন্য আমাদের কাছে একটা টোটকা আছে, আমাদের কাছে একটা পুঞ্জীভূত সম্পদ আছে, এবং আজকে আমি এবং সামিম স্যার সেই সম্পদটাকে একটু খুলবো। তো আমরা আমাদের আমি তাহলে সেম ওয়েতে ঝুলি খুলবো আর আমিনুর স্যার ডিসকাস একদম, আমরা আমাদের রত্নের ভান্ডার আলাদিনের আশ্চর্য প্রদীপ খোলা হচ্ছে। ঝুলি খুলে দিচ্ছি আমরা, এই যে ঝুলি খুলে গেল। আচ্ছা, তোরা যারা ক্লাস 11-এ পড়ছিস, ক্লাস 12-এ একেবারে বেটার এডুকেশন যদি চাস, ক্লাস 12-এ যদি শুরু থেকে পরিশ্রমী টিচারদের হাত ধরে এডুকেশন চাস, হ্যাঁ আমরা আইআইটিএন নই, ট্যাগ নেই, কিন্তু আমরা যে লড়াইটা লড়ি সারা বছর, সেটা তোরা দাদা দিদিদের কাছ থেকে জেনে নিবি। সেই লড়াইটা যদি তোরা চাস, যদি তোরা সারাটা বছর শুধু আইআইটিএন ট্যাগ নয়, আসলেই মাঠে নেমে আগুন জ্বালাতে চাস, তাহলে এসওই বাংলা টিচারদের সাথে তোরা সারা বছর এই লড়াইটা লড়তে পারিস। এসওই বাংলা টিচাররা, আমরা কোনো নামি কলেজ থেকে বেরোইনি, আমিও না, সামিম স্যারও না, আমরা কোনো দামি কলেজ থেকে বেরোইনি, কোনো আইআইটি ট্যাগ নিয়ে আসিনি, কিন্তু আমরা বিগত 5 বছর ধরে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের জন্য লড়ে চলেছি, এবং আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র আইআইটি ট্যাগ হলেই ভালো পড়ানো যায় না, ভালো টিচার হওয়া যায় না। আমরা বিশ্বাস করি ভালো টিচার হওয়ার জন্য আসলেই স্টুডেন্টদের কতটা কাছের, স্টুডেন্টদেরকে কতটা বুঝছে এটা জানা দরকার, এবং
নলেজ যদি থাকে, প্রত্যেকটি টিচারই ভালো টিচার। তার জন্য সেই টিচারটি কোথা থেকে উঠে আসছে সেটা ইম্পর্টেন্ট নয়। আমি বিশ্বাস করি যে একটা ক্লাস 8-এর ছেলে ক্লাস 8-এর ছেলেকে এতটা ভালো পড়াতে পারে, হয়তো তার মাস্টারও ততটা ভালো পড়াতে পারে না। এটা কিন্তু একেবারেই একজন আরেকজনকে বোঝার উপর ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর। এবং আমাদের প্রতিটি ক্লাসে সেই আন্ডারস্ট্যান্ডিং তোদের সাথে থাকবে, 1-to-1 কমিউনিকেশন থাকবে, সমস্ত ডাউটগুলোকে সলভ করা থাকবে। সুতরাং এসওই বাংলার এই প্ল্যাটফর্মে আগুন ব্যাচ যারা যারা ক্লাস 12-এ কিনেছে, তোদের দাদা দিদিদের কাছে, প্রত্যেকের কাছে, বাংলার প্রত্যেকটি স্টুডেন্টের কাছে জিজ্ঞেস করে দেখতে পারিস, কেউ পস্তায়নি, প্রত্যেকে খুব ভালো বেনিফিটেড হয়েছে। ইভেন এ বছরও যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তারাও আগুন লাগাচ্ছে। তোদের শামীম স্যারের সাজেশন একেবারে মিলিয়ে 100% কমন দিয়েছি আমরা। সুতরাং এই লড়াইটা আমরা তোদের জন্য লড়ি, এই লড়াইটা আমরা পাশে থাকার লড়াই, তোদের বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের বেটার এডুকেশন প্রোভাইড করার লড়াই। এই লড়াইটা আমাদের নিজেদেরকে দেখানোর নয়, আমরা কোথা থেকে আসছি সেটা দেখানোর নয়, তোরা কোথায় যাচ্ছিস সেটা দেখানোর লড়াই। বিরাট কোহলির কোচ ইন্ডিয়া খেলেনি, কিন্তু বিরাট কোহলি খেলছে এবং সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটার হয়ে থাকছে। আমরাও তোদেরকে সেই জায়গায় দেখতে চাই। আমরা আইআইটিয়ান নই, কিন্তু তোরা যাতে আইআইটিয়ান হতে পারিস সেই লড়াই আমরা দেব, সেই এফর্ট আমরা দেব। তো আমাদের আগুন 2.0 পারচেস করতে পারিস। আমাদের আগুন 2.0 এখনো পর্যন্ত কমপ্লিট পুরো প্যাকেজ সেমিস্টার 3-4 মিলিয়ে কমপ্লিট প্যাকেজ রাখা হয়েছে 2999 টাকা। একদম অ্যাফোর্ডেবল একটা প্রাইস, যে প্রাইসে একটা জামা বা একটা ভালো প্যান্ট কিনতে লেগে যায়, সেই প্রাইসে আমরা বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে এডুকেশন দেব সারাটা বছর ধরে। এই কমিটমেন্ট আমাদের, এই কমিটমেন্ট এসওই বাংলার। কারা কারা থাকছে এই ব্যাচে একটু দেখে নে। আমি থাকছি, একটু পেন, আমি থাকছি ম্যাথে ওয়ান অ্যান্ড অনলি শামীম স্যার এবং বুবাই স্যার থাকছেন ফিজিক্সে, চমক স্যার এবং দেবু স্যার থাকছেন কেমিস্ট্রিতে, সাহিল স্যার এবং সৌমপ্রভ স্যার থাকছে বায়োলজিতে। এবং এরা প্রত্যেকে এক একটা জিনিয়াস, আমি সেটা বিশ্বাস করি। আমি নই, আমাকে বলিস না, বাকিদের কথা বললাম। আমি পরিশ্রমী, এটুকু আমি বিশ্বাস করি, বাকি কিছু নই। কিন্তু বাকি টিচাররা এসওই বাংলার সম্পদ, তারা কিন্তু তোদেরকে ঢেলে সাজাবে, তোদেরকে একেবারে সেই এডুকেশনটা দেবে যেটা অফলাইনেও সম্ভব নয়, এবং সেটা অ্যাফোর্ডেবল প্রাইসে। সমস্ত কিছু পিপিটি ডিপিপি থেকে শুরু করে যা যা কিছু দেওয়ার, 1-to-1 কমিউনিকেশন, ডাউট সলভিং থেকে মক টেস্ট থেকে কোনো কিছুর অসুবিধা থাকবে না। বোর্ডসের জন্য ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর ব্যাচ এসওই বাংলার আগুন ব্যাচ, এটা ইতিহাসে লিখে রাখা হবে। আজ বিশ্বাস না করলেও ইতিহাস এটা বিশ্বাস করবে। তো আমাদের সেমিস্টার 3-এর জন্য যদি শুধুমাত্র সেমিস্টার তোরা ঝুঁকি না নিতে চাস, সেমিস্টার 3-4 এ বাবা ফেঁসে যাবো তো দুটো একসাথে কিনে, তোদের বলছি হ্যাঁ পরখ কর, যাচাই কর। 1999 টাকাতে তোরা সেমিস্টার 3-এর ব্যাচটাও এখন পারচেস করতে পারিস কুপন কোড ব্যবহার করে। কিন্তু তোদেরকে বলে দিচ্ছি এটা, যে তোরা যাচাই করে কিন্তু সেমিস্টার 4 তোদের আবারও কিনতে হবে। এটুকু কথা দিচ্ছি যে সেমিস্টার 3 যারা পড়বি তাদের সেমিস্টার 4 আমাদের কাছে পড়তেই হবে, এবং তোরাই চাইবি, আমরা আর বলবো না। তো সেই জায়গা থেকে তোরা যদি সেমিস্টার 3-4 একসাথে কিনিস, সেটা তোদের অনেক বেশি বুদ্ধিমানের কাজ হবে। তো এখন তোরা যদি এই কোর্সটা পারচেস করতে চাস, তাহলে ফার্স্ট 500 এটা ব্যবহার করলে, এই কুপন কোডটা FAST 500 ব্যবহার করলে তোরা এটা 2999 টাকায় পেয়ে যাবি। এটা কিন্তু আমাদের 3999 টাকা দাম ছিল, সেখান থেকে আমাদের 2999 টাকাতে দেওয়া হচ্ছে। এটা PCMB। শামীম স্যার একটু PCMCর কথাটা আপনি বলুন। আচ্ছা, PCMCর কথা বলি। PCMC মানে এখানে কিন্তু আমাদের শুধু বায়োলজিকে তুলে কম্পিউটার সায়েন্সকে ইমপ্লিমেন্ট করা হলো। তো কম্পিউটার সায়েন্সে দেখতে পাচ্ছ সোনিয়া ম্যাম এখানে রয়েছে। তো কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে আর এর ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, একই বিষয়, প্রাইস থেকে শুরু করে যা কিছু আছে সব একই বিষয় পড়াবো আমরা সবাই, শুধু বায়োলজির জায়গাতে কনভার্ট হয়ে গেল সোনিয়া ম্যাম। ঠিক আছে, তোমরা কিন্তু দেখতে পাবে এবছরই তোমরা চাক্ষুষ দেখতে পাবে আগুন 1.0 রেকর্ড কী হয়। যখন যার 1.0 ভালো যায়, তার 2.0 তো ফাটিয়ে দেবে, বুঝলে বস, একদম ছিটকে যেতে হবে, ফাটিয়ে দেবে। তো দেখতে পাবে কি অবস্থা অ্যাকচুয়ালি হতে চলেছে। এবং এখানে যারা যারা আছে তারা কিন্তু একেবারে পুরো সব মানে সেই লেভেলের ডেলিভারটা তোমাদের দেবে। তোমরা ভাবতে পারো ক্লাস 11 হয়তো ফাঁকি আছে তোমাদের, কিন্তু ক্লাস 12 পুরো রিকভার হয়ে যাবে। শামীম স্যার আরেকটা কথা আমি একটু বলতে চাই, যে আমাদের প্রত্যেকটি টিচার যারা যারা এই ব্যাচে আছে, এদের প্রত্যেকের ডেমো ক্লাস তোরা ইউটিউবে পাবি। শুধু ডেমো ক্লাসের জন্য নয়, তোরা এদের কমপ্লিট সিলেবাস কমপ্লিট পাবি, অর্থাৎ প্রত্যেকেই প্রায় সিলেবাস কমপ্লিট করে রেখে দিয়েছে ইউটিউবে। সুতরাং আমরা টিচার তুলে আনলাম আর পড়িয়ে দিলাম, তার কোনো ডেমো নেই, কিছু নেই, এমনটা কিন্তু আমরা করছি না। সুতরাং তোরা দেখতে পারিস যে প্রত্যেকটি টিচারের ক্লাস
কমপ্লিট দেওয়া আছে এবং তারা কীভাবে পড়ায়, কীরকম পড়ায় সেটা জাস্টিফাই করে তোরা আমাদের ব্যাচ পারচেস করতে পারিস। শুধু আমিনুস স্যার বা শামীম স্যারের মুখের কথায় বিশ্বাসী হয়ে নয়। একদম। এবারে কথা হলো যে তোমরা জানো সেমিস্টার সিস্টেমে কিন্তু একদম সম্পূর্ণ নতুনভাবে তোমাদেরকে আসতে হবে, নতুন এমসিকিউ এর সাথে পরিচিত হবে, নতুনভাবে তোমাকে, তুমি 11-এ ভেবেছিল কিছুটা পরিচিত পেয়েছো, কিন্তু 12-এ দেখো তোমার কোনো প্রিভিয়াস ইয়ার নেই, কিছুই নেই, সব কিছুই কিন্তু নতুনভাবে। এখন বাইরে তোমাকে এখন গুছিয়েভাবে কে রেডি করে দেবে? কিন্তু আমরা প্রমিস করছি সেমিস্টার যেমনভাবে পরিবর্তন হয়েছে তেমনভাবেই গুছিয়ে রেডি করে দেবো। যেমন প্রথম সেমিস্টারে এমসিকিউ থাকছে সেই এমসিকিউ প্রপারলি রেডি করে দেবো, এবং পরের সেমিস্টার ডেসক্রিপটিভ থাকছে প্রপারলি রেডি করে দেবো। এবারের ব্যাচে যখন আমরা ফিজিক্সের মতো একটা সাবজেক্টের 100% কমন দিতে পারি তাহলে কি হবে তোমরা ভাবতে পারবে না, ঠিক আছে? সেই জন্য যারা ইন্টারেস্টেড আর একবার বলছি তারা নিয়ে নিতে পারো আগুন 2.0। আগুন সবসময় আমাদের জন্য ঐতিহ্যবাহী থাকে, তো আগুন আমরা সবসময় ক্লাসে লাগাই, ফলে আগুন ব্যাচ নিশ্চয়ই জিতবে। একদম, আগুন জ্বলতে থাকে, জ্বালিয়ে রাখে। আর একটা কথা, যেহেতু শামীম স্যার এটা বললো সেহেতু আমি তোদেরকে বলে রাখি যে সেমিস্টার 3 এবং 4 যেহেতু নতুন প্যাটার্নে হচ্ছে, প্রত্যেকটি অফলাইন টিচারের মধ্যে একটা মেন্টালিটি আছে, তারা একটা ধারাবাহিকভাবে অভ্যস্ত, তারা সেই খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারে না। কিন্তু এসওই বাংলা এমন একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যারা প্রতি মুহূর্তে নিজেদেরকে আপডেট করে, যারা প্রতি মুহূর্তে হোয়াইট বোর্ড থেকে ডিজিটাল বোর্ডের স্বপ্ন দেখে, ডিজিটাল বোর্ড থেকে তোদের আরও কি বেটার করা যায় সেই স্বপ্ন দেখে। সুতরাং আমরা প্রত্যেকে তোদের জন্য কিন্তু একটা দারুণ 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 জিনিস অর্গানাইজ করতে চলেছি, যেটা হয়তো কোনো প্রকাশনীয় করতে পারেনি এখনও, আমরা করে দেখাবো এবং সেটা খুব সত্বর তোদের সামনে আসবে। সেটা এখন আমরা বলবো না, এটা ম্যাজিক হতে চলেছে তোদের কাছে। তাই আগুন 2.0 তোরা তাড়াতাড়ি পারচেস করে নে। দেখ, আগুন জ্বলতে থাকে, জ্বালিয়ে রাখে, কিন্তু এখন তোদের টাকার পরিমাণটা কমতে থাকে, কমিয়ে রাখে, এরপর কিন্তু বাড়তে থাকে, বাড়িয়ে রাখেতে চলে যাবে। তাই এখন তাড়াতাড়ি তোরা কোর্সটা পারচেস করে নে। এই কারণেই বলা যে কোর্সটা আমরা প্রথম কিছু জনের জন্য, যাদের সত্যিই প্রয়োজন আছে তাদের জন্য একটু কম টাকায় দিতে চাইছি। তারপর যারা নেবে তাদের নিশ্চয়ই টাকা দেওয়ার ক্ষমতা আছে, তারা নেবে, তারা সেই টাকাতে নেবে। সুতরাং আমাদের এই যে ফার্স্ট 500 FAST 500 এটা কুপন কোডটা ব্যবহার করার কোনো রকম কোনো সমস্যাতে পড়লে 8927185025 কল কর। এখানেই শুধু এসওই বাংলাতে রিসেপশনিস্ট কথা বলে না, এসওই বাংলাতে তুই যদি মনে করিস তোর সাথে আমিনুস স্যার কথা বলবে, আমিনুস স্যারও কথা বলবে, তুই যদি মনে করিস তোর সাথে শামীম স্যার কথা বলবে, শামীম স্যারও কথা বলবে। কারণ এই এসওই বাংলার স্টুডিওটাই আমাদের ঘর, এখানেই আমরা 24 ঘন্টা পড়ে থাকি সব কিছু ত্যাগ করে। সুতরাং তোদের জন্য, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের জন্য আমরা এসওই বাংলার প্রত্যেকটি টিচার যে লেবার, যে ডেডিকেশান, যে পরিশ্রম দেব, আমি চ্যালেঞ্জ করছি অন্য কোনো ইনস্টিটিউশন পারবে না, পারতে পারেও না। তার কারণ আমরা যে মনোবল নিয়ে এসওই বাংলা এসেছিলাম 2020 সালে, যে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং জিতবে, আজও সেই স্ট্যান্ডে আমরা দাঁড়িয়ে আছি। ব্যবসা আমরা করছি না। দীর্ঘ 1 মাস ধরে কিন্তু আমরা স্টুডিওতেই ঘুমাচ্ছি, স্টুডিওতে থাকছি। আমিনুস স্যার এখানে বসেই সাজেশন রেডি করছে, এখানে বসেই ক্যামেরা ঠিক করে দিচ্ছে, এখানে বসে ভিডিওর পিপিটি রেডি করে দিচ্ছে, আমি আবার বসে আমি ভিডিও বানাচ্ছি। সব কিছু কিন্তু আমরা কিন্তু অ্যাকচুয়ালি এসওই বাংলাকে ঘর বানিয়ে নিয়েছি ইন্টেনশনালি। তো তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। শুধু আমাদের সাথে কথা নয়, এই কন্ট্যাক্ট নাম্বারে যে কথা বলবে সেও খুব মিষ্টি কথা বলে, সেটা নিয়ে তোমাদের কোনো চাপ নেই, ঠিক আছে? তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো, যে কোনো প্রবলেম হলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? তো শেষের কথাটা আমরা বলে দিই, লাস্টে যেটা সুন্দর করে লেখা আছে একদম। আচ্ছা, আমরা এখন একটু আমাদের কেমিস্ট্রি যে সাজেশন কতক্ষণ দেওয়া হলো, রৌনক স্যারকেও ডেকে, রৌনক স্যারকে সরিয়ে দিয়ে আমরা এখানে বকে যাচ্ছি দুজন। তো চলো, রৌনক স্যার আজকে প্রথমবার বোধহয় বলতে চলেছে তোদের সামনে যে চলো বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। বাংলা ঘরে ঘরে জিতবে।